আসসালামু আলাইকুম। চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। কিছু বিষয় না বললেই নয়। আজকের ম্যাচ দেখে অনেকের আ হয়তো আশায় স্বপ্ন বুনতেও পারে, অনেকে হয়তো নিরাশও হতে পারে। বাট দিন শেষে একটা জিনিস সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা হলো বাংলাদেশ আজকে ম্যাচ জিতেছে। কয়েকটা বিষয় না বললেই নয় যে আজকের ম্যাচের জন্য কী, কী ভুলগুলো ছিল বা এই ভুলগুলো থেকে আসলে যদি এশিয়া কাপের নেক্সট স্টেজে যেতে পারে, তাহলে সেই কীভাবে আসলে সেই ভুলগুলোকে মিনিমাইজ করতে পারবে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে ছোটখাটো একটা কথা বলতে চাই। প্রথম যে বিষয়টা, সেটা বলবো যে বাংলাদেশের মিডল অর্ডারটা। টু বি অনেস্ট, বাংলাদেশের মিডল অর্ডারটা এখন যাচ্ছে তাই অবস্থা। আমার আসলে কী বলবো, বিশেষ করে শামীম হোসেন এবং জাকের আলী অনিক দুজনে আজকে খুবই বাজে খেলেছে। যদিও প্রিভিয়াস ম্যাচ এ দুজনেই অনেক ভালো খেলেছে, তবুও আমার মিডল অর্ডারের প্রতি তেমন কোনো ভরসা পাচ্ছি না। বিশেষ করে আপনি তৌহিদ হৃদয়ের পারফরমেন্স যদি দেখতে পারেন, তাহলে সেখানে অবশ্যই বুঝতে পারবেন যে সে কীভাবে রান করেছে। হয়তো স্কোর কার্ড দেখলে তৌহিদ হৃদয়ের সেই রানটা আপনারা বুঝতে পারবেন না, বাট যদি আপনারা কেউ খেলা দেখে থাকেন, তাহলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন যে তৌহিদ হৃদয়ের ব্যাটিং স্ট্র্যাটেজিটা কতটাই ছিল এবং অফ সাইডের প্রতি তৌহিদ হৃদয়ের যে একটা দুর্বলতা, সেটা আসলে কীভাবে এক্সপোজড আফগানিস্তানের বলাররা করেছে, এই বিষয়টা আসলে একদম ভিজিবল হয়ে গিয়েছিল। এবং তৌহিদ হৃদয় যখন ব্যাটিং করতেছিল, টু বি অনেস্ট, আমার মতো সাপোর্টাররা অবশ্যই তৌহিদ হৃদয়কে গালি দিচ্ছিল, এটা স্বাভাবিক। তবে প্রশংসা যদি করতে হয়, সেটা হলো বাংলাদেশের ফিল্ডিং। আমার মনে হয় এবং আমার দৃষ্টিতে আমি যতটুকু খেলা দেখেছি বা আমার যখন থেকে আমি ক্রিকেট খেলাটা বুঝতে শুরু করেছি, তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যদি ফিল্ডিংয়ের দিক দিয়ে কোনো ম্যাচে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে, তাহলে সেটা হলো আজকের ম্যাচ। মারভেলাস পারফরমেন্স, এরকম পারফরমেন্স আমার মনে হয় না আমি আমার লাইফে দেখতে পেরেছি যে ফিল্ডিং এত ভালো পারফরমেন্স করতে পারে। বিশেষ করে সোহানের সেই ড্রাইভটা, মানে একটা উইকেট কিপার আসলে যেভাবে ড্রাইভ দেয় ক্যাচ ধরার জন্য, সোহান রিয়েলি ডিড ওয়েল অ্যান্ড সোহান ডিড দ্যাট। মানে ইভেন সোহানের থ্রোটাও ছিল অসংখ্য সুন্দর। তবুও আজকের ম্যাচে জয়ের মধ্যে কিছু অবশ্যই অপ্রাপ্তি থেকেই যাবে। সেটা হলো যে প্রথম যে বিষয়টা, সেটা হলো রান। 10 ওভার 87 থেকে 20 ওভারে মাত্র 154, মানে মাত্র 67 রান করেছে লাস্ট 10 ওভারে। মানে এটা আসলে বলার মতো না। মানে বাংলাদেশের মিডল অর্ডারটা কতটা বাজে এবং কতটা কলাপসড, কতটা মানে বাজেভাবে এক্সপোজড, ঠিক আছে? সেই বিষয়টা আসলে এখানে খুব ভালো মতোই হয়েছে। এবং সবচেয়ে বেশি বিরক্ত লেগেছে যে লাস্ট 19 এবং 20তম ওভারে জাকির আলী অনেকের ব্যাটিং অ্যাপ্রোচটা, মানে ফজল হক ফারুকী যেভাবে আসলে বলগুলো দিচ্ছিল, একদম শর্ট দিচ্ছিল, গতি কম দিচ্ছিল এবং জাকির আলী অনেককে চ্যালেঞ্জ করছিল যে ইউ হিট। বা জাকির আলী অনেক, হ্যাঁ, একটা দুটো স্মার্টলি সিঙ্গেল নেওয়া যায়, দ্যাট ইজ গুড, বাট আপনি যখন কন্টিনিউয়াসলি টুকে টুকে সিঙ্গেল নেবেন, সেটা আসলে কোনো অ্যাপ্রোপ্রিয়েট না। এবং জাকির আলী অনেকের এই ব্যাটিংটা আসলে খুবই বাজে লেগেছে। সাহেব হাসানের অ্যাপ্রোচ নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ একটা প্লেয়ারকে হিট করতে হবে, আরেকটা প্লেয়ারকে অবশ্যই করতে হবে। তানজিদ তামিমের যে বিষয়টা এক্সপোজড হয়েছে, সেটা হলো তানজিদ তামিমের মিডল ওভারের দিকে যে দুর্বলতাটা। আমরা সবাই জানি তানজিদ তামিম আসলে শুরুর দিক দিয়ে অনেকটা ভালো করে, কিন্তু মিডল অর্ডারে আসলে কতটা ভালো করতে পারে, এই বিষয়টা কিন্তু ভিজিবল না। তানজিদ তামিম 12 বলে 32 রান করেছে, সেখানে 32 বলে 52, মানে লাস্ট 20 বলে 20 রান। এটা আসলে কিন্তু আনএক্সপেক্টেড ফ্রম হিম। এটা আসলে তার মতো ব্যাটসম্যানের কাছ থেকে আসলেই আশা করা যায় না। লিটন কুমার দাস এক ম্যাচে খারাপ খেলতেই পারে, কী আর বলবো, এই প্লেয়ারদের নিয়ে আমার আসলে অতটাই নেই। সোহান অবশ্যই ফিনিশিংটা ভালো দিয়েছিল। তবে একটা বিষয় লিটনের আমার একটু লেগেছে, একটা বিষয় না, ভালো এবং খারাপ দিক লিটনের ক্যাপ্টেন্সির দিক দিয়ে প্রশংসা করতেই হয়, সেটা আমি বলি। ভালো, মানে ভালো দিকটা সেটা হলো যে আগে ব্যাটিং করা। টু বি অনেস্ট, বাংলাদেশ যদি আসলে
পরে ব্যাটিং করতো, জীবনও জিততে পারতো না, এটা বাংলাদেশ দলও জানে, এর জন্যই আগে ব্যাটিং করেছে, অ্যান্ড হ্যাটস আপ টু দ্যাট। আর সত্যি বলতে 4টা বলার রাখাটা ছিল খুবই জঘন্য একটা ডিসিশন, কারণ বাংলাদেশ যদি জিততে চায়, বাংলাদেশ হ্যাজ টু ডু ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ স্টপ আফগানিস্তানস ব্যাটিং লাইন আপ। এবং সেই জায়গাতে বাংলাদেশ সবচেয়ে বড় বোকামি করেছে, সেটা হলো 4টা প্লেয়ার রেখেছে। আজকে বাংলাদেশ সেখানে একটা অলরাউন্ডার রাখতে পারতো, আইদার নুরুলকে আসলে নামানোটা কতটা যুক্তিযুক্ত ছিল এটাও আমি জানি না, বা হয়তো হৃদয়কে বসায় রাখতে পারতো। এই জায়গাতে আসলে দেখা যেত যে সাইফুদ্দিনকে নামাতে পারতো একটা বোলিং অপশন হিসেবে রাখতে। এনিথিং ক্যান হ্যাপেন, হোয়াট এভার। যাই হয়েছে সবচেয়ে ভালো ভালো, এবং এন্ড অফ দ্য মোমেন্ট বাংলাদেশ আসলে জিততে পেরেছে। আসলে আমাদের মতো ফ্যান বেসদের আসলে এর থেকে বেশি আশা করাটাও এখন বোকামি, এবং যারা আসলে বলছে যে আফগানিস্তানের মতো দলের কাছে এই ব্যবধানে হারাটা যে তারা আসলে নাক ছিটকানোর বিষয়, আমার মনে হয় যে তাদেরকে আসলে রিয়েলিটিটা দেখা উচিত যে বাংলাদেশ এখন কতটা বাজে এবং কতটা নিম্ন লেভেলে চলে গিয়েছে। ইভেন বাংলাদেশ যে এতগুলো ম্যাচ সিরিজ জিতেছে অ্যাগেনস্ট নেদারল্যান্ড, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান, কোনোটাই কিন্তু স্যাটিসফাইড ছিল না। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যথেষ্ট স্যাটিসফাইং ছিল, এবং আমাদেরকে এখন একটা বিষয় মনোযোগ দিতে হবে, সেটা হলো যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলা। টু কোয়ালিফাইড, we have to saw two steps. Either Sri Lanka has to defeat Afghanistan, that is the so easily option, and the second option will be the match will be tight, that is the more safest option, যেটা চান্স খুবই কম। আর আরেকটা যে অপশন সেটা হলো আফগানিস্তানকে মানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে একটা হারানোর একটা যদি বিষয় ক্রিয়েট হতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ পরবর্তী স্টেজে যেতেও পারে। এবং আমার মনে হয় বাংলাদেশ যদি পরবর্তী স্টেজে যায় তাহলে অবশ্যই ফাইনাল পর্যন্ত যাওয়ার দাবিদারটা রাখে, কারণ এর পরে আসলে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ বাকি সব দলকে হারাতে পারে। এবং এবং আমি রিকোয়েস্ট করব সমস্ত অডিয়েন্স এবং বাংলাদেশি ফ্যান্সদের দোয়া করতে, যাতে বাংলাদেশ পরবর্তীতে